আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের পড়াশোনার ধারাবাহিকতায় আমরা আজকে আবার এসে উপস্থিত হয়েছি বেলা 12টা বাজে। আমাদের আজকের রসায়ন ক্লাসে উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দদেরকে সুস্বাগত। আমরা আজকে দুপুর 12টায় ক্লাসে উপস্থিত হতে পেরে আমরা আমাদের আল্লাহকে ধন্যবাদ জানাই। সবাই আমরা ভালোভাবে ক্লাসটা উপভোগ করব। গত ক্লাসে আমরা কোয়ান্টাম রসায়নের উপরে প্রাথমিক আলোচনা করেছিলাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা। আজকে আমরা কোয়ান্টাম সংখ্যার বাকি অংশটা আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সহকারী কোয়ান্টাম সংখ্যার অবশিষ্ট এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিন যে সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়েছি সেখানে আমরা পড়েছিলাম যে এল এর মান 0, 1, 2 ভাবে যেতে থাকবে, লাস্ট মান হবে n-1 পর্যন্ত। এবং আমরা বলেছিলাম যে উপস্তর বা অরবিটাল সম্বন্ধে ধারণা দেয়। আমি একথা বলেছিলাম যে আমি যে এক জায়গায় অবস্থান করছি এটার জন্য একটা জায়গার দরকার, ঠিক তেমনি ইলেকট্রনরা যে পরমাণুর অভ্যন্তরে যে দাঁড়িয়ে আছে বা ঘুরছে চলমান একটা জায়গায় অবস্থান রেখে সেই জায়গার জন্য তাই সেই অবস্থানের জন্য একটা জায়গা লাগবে। সেই জায়গাটাকেই বলা হয় অরবিটাল। 3 ডাইমেনশনাল স্পেস, পরমাণুর অভ্যন্তরে যে 3 ডাইমেনশনাল জায়গা সেটাকেই বলা হয় উপস্তর বা অরবিটাল। তো এই উপস্তর বা অরবিটাল সম্বন্ধেই এই ধারণা দেয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন স্তর যত বাড়বে, এটা নিউক্লিয়াসের প্রথম স্তরে 2টা ইলেকট্রন থাকবে, দ্বিতীয় স্তরে 8টা ইলেকট্রন থাকে, তৃতীয় স্তরে তোমার এরকম ভাবে 18টা ইলেকট্রন থাকে, তারপরের অরবিটালে 32টা ইলেকট্রন থাকবে। এভাবে ক্রমান্বয়ে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। তো যেহেতু ইলেকট্রন সংখ্যা এরকম বাড়তে থাকে, তাহলে তার ইলেকট্রন থাকার যে জায়গা সেটাও নিশ্চয়ই স্পেস তার বাড়বে। হ্যাঁ, এই উপস্তর বা অরবিটালের সংখ্যাও বাড়তে থাকবে। উপরের দিকে যত যাবে তত তার উপস্তর বা অরবিটালের সংখ্যা বাড়বে। তাহলে সেই জিনিসগুলো নিয়েই আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে এন এর মান যদি 1 হয়, আমরা এই কথাটা বলেছিলাম যে এন এর মান যদি 1 হলে এল এর মান 0 মানে প্রথম স্তরে একটি অরবিটাল আছে, একটি উপস্তর আছে, যে উপস্তরকে বলা হয় এস নামে আখ্যায়িত করা হয়। তারপরে তোমার যখন 2 হলে এল এর মান 0 এবং 1 হবে। এর অর্থ হলো দ্বিতীয় শক্তি স্তরে দুইটি উপস্তর আসবে, এই উপস্তর দুটোর নাম একটা 2s, একটা 2p। আমরা বলেছিলাম যে n=3 হলে l এর মান 0, 1, 2 হবে, কারণ এই ফর্মুলা অনুযায়ী লাস্ট মান n-1, লাস্ট মান n এর চাইতে 1 কম হবে সবসময়। হ্যাঁ, তাহলে এখানে আমরা বলবো কয়টা উপস্তর হবে? 3টি উপস্তর হবে। হ্যাঁ, একটা হবে 2s, একটা হবে 2p, একটা হবে 3s, একটা হবে 3p, আর একটা হবে 3d। এরকম উপস্তরগুলোর নাম হবে। n এর মান যখন 4 হবে, এরকম ভাবে l এর মান 0, 1, 2, 3 এরকম হলে তখন 4টি উপস্তর হবে। একটা হবে 4s, 4p, 4d আর 4f। এই উপস্তরগুলো হবে এবং এই ধারণাগুলো আমরা তোমাদেরকে গত ক্লাসে আমরা দিয়েছিলাম যে কোন শক্তি স্তরে কতটা করে অরবিটাল আছে, কতটা করে উপস্তর আছে। এখন ভালো করে খেয়াল করে দেখো, প্রথম শক্তি স্তরে শুধু একটা,
শুধু একটা 1s উপস্তর আছে। হ্যাঁ, দ্বিতীয়তে দুইটা আছে, তৃতীয়তে তিনটা। কেন বাড়ছে? কেন উপস্তরের সংখ্যা বা অরবিটালের সংখ্যা কেন বাড়ে? বাড়ার কারণটা কি? কারণ হলো ওইটাই যে ইলেকট্রন তো ক্রমান্বয়ে বাড়ছে। কারণ প্রথম শক্তি স্তরে ইলেকট্রন দুইটা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন তোমার 8টা, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন 18টা এবং চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন 32টা। তার মানে ইলেকট্রন সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। যেহেতু ইলেকট্রন সংখ্যা বাড়ছে, তার ইলেকট্রন থাকার যে জায়গা সংখ্যা বাড়তে হবে। না বাড়লে তো ইলেকট্রন থাকবে কোথায়? ইলেকট্রনের জায়গা না থাকলে ইলেকট্রন থাকবে কোথায়? এই কারণে যত উপরের দিকে যাবে, শক্তি স্তর যত উপরে যাবে, ইলেকট্রন সংখ্যা বাড়বে এবং অরবিটালের সংখ্যাও তত বাড়তে থাকে এইভাবে। এখন প্রত্যেকটা অরবিটালে কতটা করে ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা এখন দেখাবো। যে উপস্তর বা অরবিটালে ইলেকট্রন সংখ্যা, তার একটা সূত্র আছে। অরবিটালে ইলেকট্রন সংখ্যা সমান 2 × 2s + 1। এটা হলো সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারবো। ওকে, এখানে একজন কোশ্চেন করছেন, তোমাদের কোশ্চেন গুলা একটু আমার দেখা দরকার। যে এক্সাম সম্পর্কে সিলেবাসটার কথা বলছে ও। ওকে, আমি এক্সামের তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। ওকে, আমি সিলেবাসটা বলে দিই। সিলেবাস আমি তোমাদেরকে ফেসবুকে অলরেডি বলে দিয়েছি, তোমরা হয়তো লক্ষ্য করনি। যে 26 তারিখ পর্যন্ত, আমি একটু বলে দিই, 26 তারিখ পর্যন্ত যতটুকু 26 তারিখ পর্যন্ত যতটুকু পড়ানো হবে এটাই সিলেবাস। 26 তারিখ পর্যন্ত যতটুকু পড়ানো হবে এটাই হলো সিলেবাস। আমার এই চ্যাপ্টারে যতটুকু পড়ানো হবে এর উপরে প্রশ্ন হবে, এবং মনিরুজ্জামান স্যার যিনি পড়াচ্ছেন ওই অধ্যায়ে যতটুকু পড়া হবে ততটুকুর মধ্যেই তোমার পরীক্ষা হবে। আশা করি সিলেবাস তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, অরবিটালে ইলেকট্রন সংখ্যা সমান সূত্র হলো 2 × 2s + 1। ওকে, থ্যাংক ইউ। এবার এখানে আমি যদি এল এর মান 0 হয়, ভালোভাবে দেখো, l = 0 হলে কোন অরবিটাল? s অরবিটাল। তাহলে s অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? 2 × 0 + 1 সমান 2, দুটো। তার মানে s অরবিটালের উপরে দুটো ইলেকট্রন, এইভাবে লিখতে হবে। এটা হলো কোন অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে সেই সম্বন্ধে, যদি কোন অরবিটালে কতটা ইলেকট্রন আছে সেটা জানতে হলে আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হয়। যদি এল এর মান 0 হয়, এল এর মান 0 হলে তোমার দুইটা ইলেকট্রন, l = 0 মানে কোন অরবিটাল? s অরবিটাল। s অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে এবং এই দুইটা মাথার উপরে লিখতে হবে। হ্যাঁ, ওকে, লাস্ট ক্লাস যদি আজকে হয়ে যায় তো আজকে লাস্ট ক্লাস। ওকে, আজকে লাস্ট ক্লাস। আজকে পর্যন্ত যা পড়া হবে সেটাই তোমাদের সিলেবাস। এরপরে এবার এল এর মান যদি 1 হয়, 1 হলে পি অরবিটালে তাহলে ইলেকট্রন যদি বসাই এখানে 1 + 1 সমান 3 × 6। তাহলে পি অরবিটালে কয়টা ইলেকট্রন? পি অরবিটালে ইলেকট্রন হলো টোটাল 6টা।
আজকে আমার লাস্ট ক্লাস 26 তারিখ ক্লাস হবে না, 26 তারিখ ক্লাস অফ থাকবে। আমার ক্লাস আজকে লাস্ট। ওকে, এবার যদি এল এর মান যদি 2 হয়, 2 হলে পি অরবিটাল ডি অরবিটাল, তাহলে ডি অরবিটাল ভালো করে দেখো, এখানে সূত্র যদি পুট করি 2 × 2 + 1 = 10, তার মানে ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকবে। ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকবে। এবার যদি এল এর মান যদি 3 হয়, তাহলে এফ অরবিটাল হলে 2 × 3 + 1 14, তার মানে এফ 14 অরবিটাল, তার মানে এফ অরবিটালে 14টা ইলেকট্রন থাকবে। ওকে, তোমাদেরকে আমার তোমাদের তাহলে তোমরা পরীক্ষায় সবসময় ভালো করবে। তোমরা প্রশ্ন করেছো, কিছু প্রশ্ন বলে দেওয়ার জন্য, এই যে প্রশ্ন করছো কিছু সিকিউ কোশ্চেন বলে দেন। তোমরা এই বইটা যদি সংগ্রহ করো, এই বইটার ভিতরে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোই পড়াশোনা করবে। তোমরা সবাই এই বইটা সংগ্রহ করো। তোমাদেরকে বলেছি যে আমাকে ফোন করো, তাহলে আমি তোমার অ্যাড্রেস নিয়ে তোমার অ্যাড্রেসে আমি আমার বইটা পৌঁছে দেবো। আমার বইটা তোমরা পড়লে বইটাতে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোই তোমাদেরকে পড়লেই হয়ে যাবে। এখন বোর্ডে আমি কতগুলা প্রশ্ন লিখবো বলো? এই জন্য বলছি তোমরা আমাকে ফোন করে তোমার অ্যাড্রেসটা দাও, আমি তোমার অ্যাড্রেসে বইটা পাঠিয়ে দিচ্ছি। তোমার অ্যাড্রেসে বইটা পাঠালে তখন তুমি বইটা সংগ্রহ এলো, বইয়ের ভিতরে দেখবা পড়া আছে, প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো থেকেই তোমাদেরকে প্রশ্ন হবে। প্লিজ তোমরা অনুগ্রহপূর্বক তোমরা আমাকে জয় বড়ুয়া এই কথাটাই বলছি যে তোমরা কোশ্চেন প্যাটার্ন জানতে চাচ্ছ। কোশ্চেন প্যাটার্নের জন্য এই বইটা নাও, এই বইটা সংগ্রহ করো। তোমরা আমাকে ফোন করে তোমার অ্যাড্রেসটা জানাও, অ্যাড্রেসটা জানালে তখন আমি তোমার অ্যাড্রেসে বইটা পাঠিয়ে দেবো। কুরিয়ার সার্ভিসে বইটা পাঠিয়ে দেবো। কুরিয়ার সার্ভিসে বই পাঠিয়ে দিলে তোমরা সহজে তোমরা বিভিন্ন প্রশ্ন এখানে দেওয়া আছে, এই প্রশ্নগুলো পড়লেই হবে। প্রশ্ন এবং উত্তর সবকিছু এভরিথিং ওকে করা আছে। তোমরা আমাকে তোমার অ্যাড্রেস জানাও, আমি কুরিয়ার সার্ভিসে তোমার বাসায় বইটা পৌঁছে দিই। ওকে, তাহলে আমরা এখন দেখতে পেলাম যে বিভিন্ন অরবিটালে কয়টা করে ইলেকট্রন আছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। জি, এগুলাই হবে। বইতে যে কোশ্চেন গুলো আছে, এবি আকাশ, বইতে যে কোশ্চেন গুলো আছে এগুলা ভালো করে পড়াশোনা করতে হবে, এর আলোকেই তোমাদেরকে হবে। হ্যাঁ, আমাকে পেমেন্টটা বিকাশে করতে হবে। বিকাশ নাম্বার আমি বলে দেবো। আমার বিকাশ নাম্বার হলো 01712566011। এটা আমি বলে দেবো তোমাদেরকে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে আবার ফিরে আসি পড়াশোনায়, যে কোন অরবিটালে কয়টা করে ইলেকট্রন আছে এই সম্বন্ধে ধারণা দেয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা ওকে, দেখো অরবিটালের আকৃতি কেমন তা জানা যায়।
অরবিটালের আকৃতি কেমন তা সহকারী কোয়ান্টাম সংখ্যা হতে জানা যায়। সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে জানা যায় যে অরবিটালের আকৃতিটা কেমন হবে সেটা জানা যায়। যেমন এস অরবিটালটা কেমন, এস অরবিটাল গোলাকার, এস অরবিটাল দেখতে গোলাকার, ঠিক এরকম গোলাকার। তারপরে পি অরবিটাল দেখতে কেমন, ডাম্বেল আকার, ডাম্বেল আকার দেখতে কেমন, এটা হলো ডাম্বেল আকার, এই শেপটাকে বলা হয় ডাম্বেল আকার। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা জানতে পারি যে অরবিটালের আকৃতি কেমন হবে। অরবিটালের আকৃতি দেখো, এটা হলো এস অরবিটালটা গোলাকার, পি অরবিটালটা হলো ডাম্বেল আকার। এখন গোলাকার এবং ডাম্বেল আকার, এটার পিছনে কারণটা কি? এটার পিছনে কারণ হলো এস অরবিটালে ইলেকট্রনগুলো গোলাকার ভাবে ঘুরতে থাকে, ইলেকট্রনটা গোলাকার ভাবে ঘুরতে থাকে। এটার আকৃতি গোলাকার, কারণ কি? কারণ এই জায়গায় ইলেকট্রনটা গোলাকার ভাবে ঘুরতে থাকে। এটার আকৃতি ডাম্বেল আকার, মানে হলো ইলেকট্রনটা এইভাবে এই ডাম্বেল আকৃতি, এই আকৃতিতে ঘুরতে থাকে, এরকম ভাবে ঘুরতে থাকে। এই জন্য এইটার আকৃতি ডাম্বেল আকার বলা হয়েছে। ইলেকট্রনটা যে শেপে, যে ভাবে ঘুরতে থাকবে, যেভাবে মুভ করবে, সেই জায়গাটাকে বলা হবে অরবিটাল। ইলেকট্রন যে জায়গায় অবস্থান করে, সেই জায়গায় ইলেকট্রন ডাম্বেল আকারে মুভ করে, ডাম্বেল আকারে ইলেকট্রনটা মুভ করে সঞ্চরণশীল অবস্থা। এই কারণে এটাকে তোমার ডাম্বেল আকার বলা হয়। আরেকজন প্রশ্ন দিয়েছে, ইয়াসমিন মৌ, ডি হলো ডাবল ডাম্বেল, রাইট? ইয়াসমিন মৌ ডাবল ডাম্বেল, অবশ্যই ডি অরবিটালটা হলো ডাবল ডাম্বেল। হ্যাঁ, সেটা আকারে বড়, ডি অরবিটালটা আকারে বড়, যার জন্য এটা ডাবল ডাম্বেল হয়। মানে ইলেকট্রনটা ডাবল আকারে সে মুভ করে, এই কারণে সে ডাবল ডাম্বেল হয় আর কি। তো আমরা এই অরবিটালের আকৃতি কেমন হবে এটা জানা যায় সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। আমরা এবার আলোচনা করব হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দিয়ে প্রকাশ করা হয়। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দিয়ে প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরমাণুর অভ্যন্তরে আমরা জানি যে ইলেকট্রন আছে, পরমাণুর অভ্যন্তরে আমরা জানি যে প্রোটন আছে। দ্যাট মিনস পরমাণুর অভ্যন্তরে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ আছে। তো যেখানে চার্জ আছে, ধনাত্মক ঋণাত্মক চার্জ আছে, সেখানে কি আছে? ইলেকট্রিক ফিল্ড আছে। যেখানে চার্জ আছে সেখানে ইলেকট্রিক ফিল্ড আছে। যেখানে ইলেকট্রিক ফিল্ড আছে সেখানে ম্যাগনেটিক ফিল্ড আছে। যেখানে ইলেকট্রিক ফিল্ড আছে সেখানে ম্যাগনেটিক ফিল্ড আছে। যেখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে এই যে অরবিটালগুলো, ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে অরবিটালগুলো একটু তাদের ওরিয়েন্টেশন চেঞ্জ করে, তাদের দিক চেঞ্জ করে। এই দিকটা চেঞ্জ করে, এই ওরিয়েন্টেশন ব্যাখ্যা করার জন্য হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আমি কথাটা আবার আগে বলছি, পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন প্রোটন আছে, চার্জিত কণা থাকার কারণে সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে যে
ইলেকট্রনের যে থাকার জায়গা অরবিটালগুলো ত্রিমাত্রিকভাবে বিন্যাসিত হয়, এর যে ওরিয়েন্টেশন, এই বিন্যাস, এটাকে ব্যাখ্যা করার জন্যই হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এর সাথে সম্পর্কিত সংখ্যার মান 0 দিয়ে শুরু হয়, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 1, তারপরে প্লাস মাইনাস 2, তারপরে প্লাস মাইনাস l, এই পর্যন্ত হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সঙ্গে সহকারী কোয়ান্টাম সংখ্যার সম্পর্ক, যে লাস্ট মানটা কত হবে, লাস্ট মানটা হবে l প্লাস মাইনাস l পর্যন্ত m এর মান। এখন যদি আমরা l এর মান যদি 0 ধরি, 0 হলে m কত হবে, m ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ কি বলবো, যে s অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস এক ধরনের। s অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস এক ধরনের। কিরকম এক ধরনের? এইটা হলো s অরবিটাল, এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ, এটা হলো z অক্ষ। x অক্ষের দিকে গেলেও গোলাকার, y অক্ষের দিকে গেলেও গোলাকার, এবং z অক্ষের দিকে গেলেও গোলাকার। যেদিকে যাবে সেদিকে গোলাকার। এর বিন্যাস এক ধরনের। তাহলে আমরা এইখান থেকে বুঝতে পারছি যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা বুঝতে পারছি যে s অরবিটাল একরকম ভাবে বিন্যাসিত থাকে। এবার দেখো যে l এর মান যদি l ইকুয়াল টু যদি 1 হয়, 1 হলে m ইকুয়াল টু 0 এবং প্লাস মাইনাস 1 হবে। স্যার আসসালামু আলাইকুম স্যার, অনলাইনে ক্লাস নিচ্ছি 11 ক্লাসের। জি না, আমার কাছে তো স্যার লেখার স্টাইল নাই। ওই জি, আমি আসবো এই 1টার মধ্যে চলে আসবো। জি ওকে। তাহলে l এর মান যদি 1 হয়, তাহলে m এর মান 0 এবং প্লাস মাইনাস 1 হবে এই ফর্মুলা অনুযায়ী। তাহলে এখানে দেখো যে প্লাস 1, 0 এবং মাইনাস 1, তিনটা মান ভালো করে খেয়াল করে দেখো। এর মান তিনটা, মানে এই p অরবিটাল l ইকুয়াল টু 1 মানে p অরবিটাল। অতএব অর্থাৎ p অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস 3 ধরনের। p অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস 3 ধরনের। এখানে মান তিনটা, 1, 2, 3, এজন্য p অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস 3 ধরনের। এখন 3 ধরনের কেমন হবে, আমরা উপরে এটা মুছে দিই, দিয়ে আমরা এটা একটু লিখে দিচ্ছি।
তিন ধরনের কেমন দেখো, পি অরবিটালটা লোকটা যদি এরকম হয়, লোকটা যদি এক্স অক্ষ বরাবর থাকে, এই লোক যদি এক্স অক্ষ বরাবর থাকে তাহলে সেই অরবিটালের নাম বলি আমরা পি এক্স। এটাকে আমরা এম এর মান আমরা +1 বলছি, এটাকে এম ইকুয়াল টু +1। আবার যদি পি অরবিটালটা যদি এরকম লোকটা ওয়াই অক্ষ বরাবর থাকে তাহলে এই অরবিটালটাকে আমরা পি ওয়াই বলবো, এটাকে এম ইকুয়াল টু 0 বলছি। যদি লোকটা এরকম জেড অক্ষ বরাবর থাকে তাহলে এটাকে আমরা পি জেড নাম বলবো, এখানে এম ইকুয়াল টু -1। এরকম ভাবে পি অরবিটাল গুলো তোমার তিন ভাবে বিন্যাসিত থাকে। যেহেতু এম এর মান তিনটা, +1, 0, -1, তিনটা মান, অর্থাৎ পি অরবিটাল তিন ভাবে বিন্যাসিত থাকে। ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে পি অরবিটাল ওরিয়েন্টেশন তিন ধরনের হয়ে যায় এবং এই তিন ভাবে বিন্যাসিত থাকে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আমি এখানে পিএক্স কে এম এর মান +1 ধরলাম, এটা যে যা খুশি সেটাই ধরতে পারে, কোনো সমস্যা নাই। আমি এখানে যদি কেউ যদি বলে এটাকে আমি এটাকে আমি -1 ধরবো, হ্যাঁ, এটাকে আমি এম ইকুয়াল টু +1 ধরবো, এটাকে এম ইকুয়াল টু 0 ধরবো, হ্যাঁ, এটা কোনো সমস্যা নাই, নো প্রবলেম, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। এটা যে যেটা মনে করবে সে সেটা ব্যবহার করতে পারে, এটাতে কোনো অসুবিধা নাই। এটা ইচ্ছা, এটা আরবিট্রারি। তবে পরীক্ষার প্রশ্নে যদি দেওয়া থাকে নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে, না দেওয়া থাকলে তোমরা যেটা খুশি সেটাতেই মান ব্যবহার করতে পারবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে পি ম্যাগনেটিক কোয়ান্টাম ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে অরবিটাল গুলো ত্রিমাত্রিক ভাবে বিন্যাসিত হয়ে যায়। এর ওরিয়েন্টেশন ব্যাখ্যা করার জন্য হলো এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে অনুরূপ ভাবে আমরা এভাবে ডি অরবিটালের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম বা এগুলো ওরিয়েন্টেশন গুলো কয় রকম হতে পারে সেটাও আমরা বলতে পারবো। হ্যাঁ, এখন স্বাভাবিকভাবে দেখো পি অরবিটালে টোটাল ইলেকট্রন কয়টা ছিল? পি অরবিটালে টোটাল ইলেকট্রন 6টা ছিল। খেয়াল করে দেখো তাহলে অরবিটাল এখন কয়টা? পি অরবিটাল হলো তিনটা, পি এক্স, পি ওয়াই এবং পি জেড, তিনটা অরবিটাল। তাহলে পি সিক্স, তাহলে এখন এখানে কয়টা থাকবে? দুটো থাকবে, এখানে দুটো থাকবে, এখানে দুটো থাকবে। তাহলে এই টোটাল মিলে কয়টা ইলেকট্রন হবে? 6টা ইলেকট্রন হবে। অর্থাৎ এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে পি অরবিটালে যে 6টা ইলেকট্রন থাকবে, 6টা ইলেকট্রন থাকে, পি অরবিটালে যে 6টা ইলেকট্রন থাকে, এই 6টা ইলেকট্রন সমানভাবে সুষমভাবে থাকে। পি এক্স এ দুইটা থাকবে, পি ওয়াই এ দুইটা থাকবে এবং পি জেড এ দুইটা থাকবে। তার মানে প্রত্যেকটা অরবিটালে দুটো দুটো করে ইলেকট্রন থাকবে। ওকে, থ্যাংক ইউ ইশরাত সাদিয়া, থ্যাংক ইউ, তুমি বুঝতে পেরেছো, তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে প্রত্যেকটা অরবিটালে এখান থেকে আমরা কি শিখলাম যে প্রত্যেকটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকবে। এখানে পি অরবিটাল টোটাল ইলেকট্রন 6টা, কিন্তু অরবিটাল তিনটা, পি এক্স, পি ওয়াই, পি জেড, এবং প্রত্যেকটাতে দুটো করে ইলেকট্রন থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যদি ডি অরবিটালের কথায় আসি, দেখো ডি অরবিটালের ব্যাপারে আমরা যদি বলি এল এর মান 2 হলে, এম এর মান কত হবে? এম এর মান তোমার 0 দিয়ে শুরু হবে, +-1 এবং +-2 হবে, এই মানগুলো হবে এম এর মান। তাহলে আমরা এখন এম এর মানটা কি দাঁড়ালো? তাহলে +2 দাঁড়াবে, +1 দাঁড়াবে, -1 দাঁড়াবে, -2 দাঁড়াবে, এরকম 5টা মান দাঁড়াবে। এখন যেহেতু ডি অরবিটাল 5টা মান, তাহলে ডি অরবিটালের দিক বিন্যাস 5 ধরনের। তাহলে আমরা বলবো ডি অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস 5 ধরনের। 5 ধরনের নাম কি কি? নাম বলে দিই, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, ডি জেড স্কয়ার। পি অরবিটালে যেমন নাম ছিল পি এক্স, পি ওয়াই, পি জেড, এরকম ডি অরবিটালের এরকম 5টা অরবিটাল আছে। এখন ডি অরবিটালে টোটাল ইলেকট্রন কয়টা? টোটাল ইলেকট্রন 10টা। ডি অরবিটালে টোটাল ইলেকট্রন 10টা থাকে। এখন 10টা ইলেকট্রন কিভাবে থাকবে? এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, দুটো, দুটো,
সব অরবিটালে দুটো দুটো করে ইলেকট্রন থাকে, টোটাল ইলেকট্রন হয় 10টা। এইভাবে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা ব্যাখ্যা করতে পারি। ওকে, তাথই তো তাথইজিৎ সাহা, ঋষি, ইশরাত, সাদিয়া, শিফাত, তোমাদেরকে ধন্যবাদ। আয়েশা আরিফিন, শাহরিয়ার হোসেন হৃদয়, ধন্যবাদ। এবার আমরা পরবর্তীতে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্যা করলাম। এখন আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যাটা ব্যাখ্যা করব। স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়, এটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। ভালোভাবে খেয়াল করে দেখো যে আমরা জানি যে সূর্যের চারিদিকে যেমন পৃথিবী ঘুরে, আবার পৃথিবী নিজের অক্ষে ঘুরে, ঠিক তেমনি ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে, আবার নিউক্লিয়াস নিজের অক্ষে ঘুরে, নিজের অক্ষে ঘূর্ণায়মান। এই সিস্টেমটাকে স্থিতিশীল রাখার জন্য একটা যখন জিনিস কোনো বস্তুর চারিদিকে ঘুরতে থাকে তখন সে কি করে, সে নিজেও কাঁপে, সে নিজেও ভাইব্রেশন সৃষ্টি হয়, তার নিজের কম্পনের ফলে নিজের স্থিতিশীলতা নষ্ট হয় এবং সে নিজে স্থিতিশীল থাকার জন্য সেও নিজের অক্ষে ঘুরতে থাকে। এটা হলো ফিলোসফিক্যাল ব্যাখ্যা, যে যখন কোনো বস্তুর চারিদিকে ঘুরতে থাকে তখন তার নিজের একটা কম্পন সৃষ্টি হয়, এতে নিজের যে স্থিতিশীলতা নষ্ট হয়, সেই স্থিতিশীলতা অর্জনের জন্য সেই কথাটা তখন নিজের অক্ষে নিজে ঘুরতে থাকে, যার ফলে সিস্টেমটাকে স্থিতিশীল অবস্থায় বিরাজ করে। আর এই নিজের স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রন নিজের অক্ষে ঘুরতে থাকে। নিজের অক্ষে ঘূর্ণনটা পরীক্ষা করে দেখা গেছে, হ্যাঁ, তোমার একটা এক্সপেরিমেন্ট আছে, তোমার এক্সপেরিমেন্টটা হলো তোমার গার্মার এক্সপেরিমেন্ট বলে একে। এই এক্সপেরিমেন্টের সাহায্যে তোমার ব্যাখ্যা করা হয় যে স্পিন, একটা ইলেকট্রনের স্পিন দুই ধরনের। এফ অরবিটাল, এখানে একজন প্রশ্ন করছেন যে সাদমান আহসান, যে এফ অরবিটাল গুলো কি ধরনের? এফ অরবিটাল হলো 7 ধরনের হবে। এফ অরবিটাল হবে 7 ধরনের, যেটা এল এর মান যদি 3 হয় তাহলে এম এর মানগুলো কি হবে, তোমার 0 দিয়ে শুরু হবে, +-1, +-2 এবং +-3, এটা হবে। যার ফলে এম এর মানটা কত হবে, +3 হবে, +2 হবে, +1 হবে, 0 হবে, -1, -2 এবং -3। এখানে দেখা যাচ্ছে, দেখো 7 ধরনের অরবিটাল হবে, 7 ধরনের অরবিটাল হবে। এই এফ অরবিটাল হলো কমপ্লিকেটেড সাইজ। এই অরবিটালটা আমাদের 2 ডাইমেনশনে এটাকে প্লেস করা যায় না। এটা আমরা 3 ডাইমেনশনালে যখন আমরা ক্লাস নেব শ্রেণীকক্ষে, তখন 3 ডাইমেনশনাল স্ট্রাকচারটা আমরা তোমাদেরকে দেখাবো এফ অরবিটালে, তখন তোমরা এটা বুঝতে পারবা। তো যেটা বলছিলাম যে ইলেকট্রনের যে স্পিন, এই স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই ইলেকট্রনের স্পিন হয় বিপরীত। একটা ইলেকট্রন একটা অরবিটালের মাঝে, এরকম যদি একটা অরবিটাল হয়, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখন এই ইলেকট্রনটা ঘুরে হলো ঘড়ি কাঁটার দিকে, আর এই ইলেকট্রনটা ঘুরে হলো ঘড়ি কাঁটার বিপরীত দিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে, এটা ঘুরে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, এইভাবে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। ঘড়ি কাঁটার দিকে ঘূর্ণনটাকে প্রকাশ করা হয় প্লাস হাফ দ্বারা বা হাফ অ্যারো দ্বারা, এরকম ভাবে প্রকাশ করা হয়, অথবা ঘড়ি কাঁটার বিপরীত দিকে যেটা, সেটাকে প্রকাশ করা হয় -হাফ দ্বারা বা বিপরীত অ্যারো দ্বারা, ডাউনওয়ার্ড অ্যারো বা -হাফ অথবা +হাফ
আপওয়ার্ড অ্যারো বা আপওয়ার্ড অ্যারো এভাবে প্রকাশ করা হয়। এখন প্রশ্ন হলো যে একটা অরবিটালের মাঝে যে ইলেকট্রনটা যে ঘূর্ণায়মান, একটা অরবিটালের মাঝে দুটো ইলেকট্রন আছে, যেটা একটু আগে আমরা বুঝে ফেলেছি যে প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন আছে। দুটো ইলেকট্রনের একটা ইলেকট্রন ঘুরে ঘড়ি কাঁটার দিকে, একটা ইলেকট্রন ঘুরে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ি কাঁটার দিকে ঘুরে এইভাবে ঘুরছে, এ যখন এই দিকে থাকে, ও তখন এখানে থাকে, যার ফলে ইলেকট্রনের মধ্যে কোনো বিকর্ষণ হবে না। বিকর্ষণ বলকে এড়ানোর জন্য একটা অরবিটালের মাঝে দুইটা ইলেকট্রন থাকে, যদি একটা ইলেকট্রনের চার্জ ঋণাত্মক চার্জ, তো ঋণাত্মক চার্জ তো পরস্পরকে বিকর্ষণ করে। বিকর্ষণ করলে বিকর্ষণ বলের প্রভাবে অরবিটালটা নষ্ট হয়ে যাবে। আর এই বিকর্ষণ বলকে এড়ানোর জন্য সে একটা ইলেকট্রন ঘুরে ঘড়ি কাঁটার দিকে আর একটা ঘুরে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, যাতে এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রনের দূরত্ব বজায় থাকে, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় থাকে। আর এই দূরত্ব বজায় থাকার ফলেই একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রনের বিকর্ষণ হয় না, যার ফলে স্থিতিশীল অবস্থায় বিরাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার মন্তব্যগুলো একটু দেখি। হ্যাঁ, ফুল অ্যারো দেওয়া যাবে না এনায়েত হোসেন, ফুল অ্যারো দেওয়া যাবে না, এটা হাফ অ্যারো হবে। তারপরে নিশাত তাহসিন পাফিন, মাহাদি হাসান ডোন্ট রিয়াক্ট, ওকে, তোমাদের প্রবলেম এটা। ইশরাত সাদিয়া, দুই রকম ঘূর্ণনের জন্য সে প্লাস হাফ মাইনাস হাফ। ইয়েস ইশরাত সাদিয়া, ঠিক আছে। তাহলে আমি বিষয়টা এবার ক্লিয়ার করতে পেরেছি। তোমরা যখন ক্লাস নেব তখন তোমরা নিজেরা নিজেদের সঙ্গে কথা না বলাই বেটার। নিজেরা নিজেদের সঙ্গে কথা বললে তোমাদের পড়াটা তোমরা নিজেরা ভালোভাবে বুঝতে পারবে না। এই জন্য তোমরা পড়ালেখাটা সবসময় শেয়ার করবে, আর তোমরা রোল নাম্বারটা প্লেস করবে, সবাই রোল নাম্বার প্লেস করবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার আমি পরবর্তী আলোচনায় আসি। এটা ফুল অ্যারো দেওয়া যাবে না, হাফ অ্যারো। আর আমি স্ক্রিন কেন ঘড়ি কাঁটার দিকে, কেন বিপরীত দিকে, এই বিষয়টাও তোমাদের সঙ্গে আলোচনা করে ফেলেছি। এখন আমরা মোটামুটি ভাবে কোয়ান্টাম সংখ্যার যে আলোচনা সেটা আমরা শিখলাম। এবার যেটা দেখো, যে আমি যদি বলি এরকম যে তৃতীয় শক্তি স্তরে বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান লিখো। ধরো আমি এরকম একটা কোশ্চেন দিলাম তোমাদেরকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অরণ্য সাহার প্রশ্ন বুঝি নাই, পরে আমার সঙ্গে কথা বলবে। প্লাস হাফ লিখবে, অরণ্য সাহা প্লাস হাফ এই ফর্মে লিখতে হবে। প্লাস হাফ, 0.5 লেখা ঠিক হবে না, কারণ এটা কনভেনশন, এটা রসায়নের কনভেনশন যে এটাকে প্লাস হাফ দিয়ে লিখতে হবে। প্লাস হাফ মানে 0.5, এটা ঠিক আছে মানি, কিন্তু রসায়নে যখন আমরা লিখতে যাব তখন এখানে প্লাস হাফ লিখতে হবে, মাইনাস হাফ লিখতে হবে, 0.5 লেখা যাবে না। এটা হলো রসায়নের কনভেনশন। কনভেনশন মানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত, এটাকে বলা হয় কনভেনশন। এবার আমরা এইটা একটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর আমরা লিখছি। দেখো, তৃতীয় শক্তি স্তর মানে n ইকুয়াল টু n এর মান 3, এভাবে লিখতে হবে। n এর মান 3 হলে l এর মান কি হবে? 0 1 2, এই হয়ে গেল। তারপরে এবার লিখতে হবে 0 এর জন্য উপস্তর 0 এর জন্য হলো 3s, 1 এর জন্য হলো 3p, 2 এর জন্য হলো 3d।
এবার লিখতে হবে এম। এল এর জন্য এল 0 হলে এম এর মান 0, এল যদি 1 হয় +1 0 -1, এল যদি 2 হয় +2 +1 0 -1 -2, এটা হবে। এবার ভালোভাবে দেখো তাহলে অরবিটাল কয়টা হচ্ছে। অরবিটাল এখানে একটা মানের জন্য একটা অরবিটাল, তিনটার জন্য তিনটা অরবিটাল, পাঁচটা অরবিটাল, টোটাল অরবিটাল হলো 9টা। টোটাল অরবিটাল হলো 9টা। এবার স্পিন কোয়ান্টাম সংখ্যা দেখো একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে, তাহলে আমরা লিখবো কি +12 -12। এখানে তিনটা অরবিটাল, একটা অরবিটালে +12 -12 দুটো ইলেকট্রন থাকে। আমরা আগে বলেছি একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকে, তাহলে তিনটা অরবিটালে 6টা ইলেকট্রন থাকবে, এটাকে 3 দিয়ে গুণ দিতে হবে। এখানে একটা অরবিটালে +12 -12, তাহলে 5টা অরবিটাল আছে, এখানে 5 দিয়ে গুণ হয়ে যাবে, 5 × +12 -12। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বিষয়গুলো সব বুঝতে পারছো। হ্যাঁ, ওকে। তাথজিৎ, তোমার লেখা ঠিক আছে, +12 -12 এই ফর্মে লিখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই প্রশ্নটা এরকম বুঝতে পেরেছো। এবার যদি তোমাদের আরেকটা কোশ্চেন দিয়ে আমি শিখাই। এবার তোমাদেরকে যদি প্রশ্ন করে ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান লিখো, এরকম কোশ্চেন যদি বলে। এবার কিন্তু ম্যাগনেসিয়ামের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের বলছে, তাহলে দেখো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 12, 1s2 2s2 2p6 3s2। এটা হলো সর্ববহিস্থ স্তর। এখন সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন? সর্ববহিস্থ স্তরে দুইটা ইলেকট্রন, তাহলে আমরা এখন লিখব 3s। 3s অরবিটালের জন্য 3s2 অরবিটালের জন্য n কত? n 3। এখানে দেখা যাচ্ছে n এর মান 3, l এর মান কি হবে? 0, কারণ এটা s অরবিটাল। s অরবিটালের জন্য l এর মান 0, তাহলে m এর মান কি হবে? m এর মান 0 হবে, কারণ l এর মান 0 হলে m এর মান 0। আর s স্পিন কোয়ান্টাম সংখ্যা হবে +-12, কারণ দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন, একটা হলো +12 আর একটা হলো -12, আলাদা আলাদা করে লেখা যেতে পারে। বাস এরকম প্রশ্ন থাকলে এইটুক লিখতে হবে, পুরো লেখা লাগবে না। শুধুমাত্র বলছে বহিঃস্থ স্তরে অবস্থিত ইলেকট্রনের জন্য কি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এবার একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা হোমওয়ার্কটা করবে। আয়রনের সর্ববহিস্থ ইলেকট্রনের বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান লিখো। সর্ববহিস্থ স্তরের অবস্থিত সর্ববহিস্থ স্তরের বা সর্বশেষ প্রবেশকৃত
ইলেকট্রনের জন্য সর্বশেষ প্রবেশকৃত ইলেকট্রনের জন্য বিভিন্ন ইলেকট্রন সমূহের জন্য ইলেকট্রন সমূহের জন্য ইলেকট্রন সমূহের জন্য বিভিন্ন কোয়ান্টাম সংখ্যার মান লিখো। এটা তোমাদের আজকে হোমওয়ার্ক। তা আমি আজকে যে পর্যন্ত আলোচনা করলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যে পর্যন্ত আলোচনা করলাম এই পর্যন্তই তোমাদের পরীক্ষায় থাকবে। এই চ্যাপ্টার থেকে দুটো থাকবে এবং পর্যায় সারণ থেকে দুটো প্রশ্ন থাকবে। এই মোট 4টা প্রশ্ন তোমাদের থাকবে, যে তোমাদের প্রশ্নের আনসার করতে হবে। প্লিজ তোমরা আমার বইটা সংগ্রহ করে নাও, ফোন করে সংগ্রহ করো, তাহলে তোমাদের ভালো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি 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 জি, ভাড়া 17,000, আর কারে আছে, সার্ভিসিং চার্জ আছে 2,500 কম পড়বে। ও না না আপা, 15,000-এর মধ্যে তো হলে আপনার 2,500 সার্ভিসিং চার্জ দিলে তো অনেক ইয়ে হয়ে যায়।